আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর 2022-23 শিক্ষাবর্ষের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা ও শক্তির আমরা এর আগে কয়েকটি ভিডিও আমরা দেখেছি। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির আমরা বোর্ডের প্রশ্ন আমরা সলভ করব। আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2021। রাজশাহী বোর্ড মূলত 2021 সালের প্রশ্নটি আমরা আজকে সলভ করব। রাজশাহী 2021 এটা একটা প্রশ্ন দেওয়া আছে। যে প্রশ্নটা হচ্ছে যে একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে মূলত 60 মিটার উচ্চতায় একটা বস্তু আছে। সেই বস্তুর ভর মূলত হচ্ছে 5 কেজি। তারপর সেই বস্তুটাকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের কি হবে? তাহলে একবার দেখবো এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে আমাদের এই আলোকে একটি প্রশ্ন গ নাম্বার দেওয়া আছে যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে কত উচ্চতা থাকবে, এবং ঘ নাম্বার যে প্রশ্নটি হয়ে থাকে সেটা হচ্ছে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা, এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে এখানে আসি যে উপরের চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এই বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে। 3 সেকেন্ড পর বস্তুটি কত উচ্চতা থাকবে? আমরা যদি একটু চিন্তা করি, মনে করি বস্তুটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে মূলত 60 মিটার উচ্চতায়, ঠিক আছে। এখন কি বলছে যে 3 সেকেন্ড পর সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই অবস্থায় বস্তুটা যে এখানে আছে, এই অবস্থায় কি বস্তুটার বেগ আছে? অবশ্যই কিন্তু ওই অবস্থায় বস্তুটার বেগ নাই। সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা যদি এখানে থাকে, এখানে ঝুলে থাকে, এর কি বেগ আমরা পাবো? অবশ্যই কি পাবো না। তাহলে এখানে ইউ এর মানটা কিন্তু আমাদের 0 পাবো আমরা, কি ঠিক আছে। তারপরে আমাদের একটু লিখে নিই আমরা এখানে যে এখানে বস্তুটার ভর আমাদের লাগবে না, তবুও লিখতে পারি আমরা 5 কেজি, ঠিক আছে। ইউ হচ্ছে আদিবেগ হচ্ছে 0, ms ইনভার্স 1, তারপরে জি। আমরা একটু সবসময় বলে থাকি যে এখানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। যদি বস্তুটা উপরে নিয়ে যায় অথবা উপর থেকে যদি নিচে আসি, তাহলে যে ত্বরণটা কাজ করে সেটাকে বলে অভিকর্ষ স্তর। এখন আমাদের বস্তুটাকে আমরা উপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছি। আমরা জানি অভিকর্ষ ত্বরণটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে, কি তাই না? সুতরাং কি বলের দিকে কাজ হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের জি কত হবে? আমরা জানি সবসময় জি এর মানটা কত? 9.8, ms ইনভার্স 2, এটা। এরপর সময়টা কি বলছে? 3 সেকেন্ড, তাই না? তারপরে বলছে কি এইচ ইকুয়াল টু কিউ ওয়াট। এখন আসি আমরা কি জানি? আমরা যদি গতির সূত্রগুলোকে আমরা একটু লক্ষ্য করি, আমরা সূত্র দিয়ে আমরা পুরাতন বস্তু সূত্রগুলো আমরা কিন্তু জানি যে গতির সূত্রগুলো কি ছিল। একটা ছিল যে ভি ইকুয়াল টু ইউ প্লাস কি এটি ছিল, এরপরে ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর কি ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল ইউ স্কোয়ার প্লাস 2as, আরেকটা কি ছিল আমাদের এস ইকুয়াল টু ছিল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এই চারটা কিন্তু মূলত আমাদের গতিসূত্র, তাই না? এখন এগুলো থেকে আমরা প্রান্ত বস্তু সূত্রগুলোকে এভাবে লিখতে পারি যে এটার ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস কি জিটি। প্রান্ত বস্তু উপর থেকে নিচে পড়তেছে, মানে কি অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করা হচ্ছে, এজন্য কি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মানে নিচ থেকে উপরে দেওয়া মানে কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা, তাই না? ওই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ইউ মাইনাস জিটি হবে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এরপরে এই সূত্রটা আসে যে এস বলতে কিন্তু আমাদের দূরত্ব ছিল, তাই না? এখানে কি কাজ করতেছে? উচ্চতা কাজ করতেছে। সুতরাং এখানে আমরা এই এসটাকে এইচ দ্বারা চিহ্নিত করব। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। ওই ক্ষেত্রে কি ছিল? হাফ এটি স্কয়ার। আর যদি আমাদের নিক্ষিপ্ত বস্তু হয় এখানে কি মাইনাস হয়ে যাবে, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার হবে। এরপরে এটা ক্ষেত্রে আমরা আসি ভি স্কয়ার ইকুয়াল টু কি ইউ স্কয়ার প্লাস 2h, এটা কিন্তু কি হবে ইউ স্কয়ার প্লাস 2gh। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2h। এখন এখানে কি দেওয়া আছে? ই দেওয়া আছে, জি দেওয়া আছে, টি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। আমাদের এই সূত্র কিন্তু করবে না, কারণ এখানে কিন্তু আমাদের এইচ এর কথা বলেনি।
তাহলে হয়তো বা এই দুইটার মধ্যে একটা পড়বে, কারণ এখানেও আমাদের এইচ আছে, এখানেও আমাদের কি এইচ আছে। এখন আমাদের এইচ এর কথা যে বলা হচ্ছে, এখন আমরা লক্ষ্য করব এইখানে যে উপাদানগুলো আছে সবগুলাই কোন সূত্রের মধ্যে পড়তেছে। ঠিক আছে, এখন যদি আমরা এটা লক্ষ্য করি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, আমরা কি ভিটা পেয়েছি না। ইউটা 0 হতে পারে, কিন্তু আমাদের ভিটা তো অবশ্য 0 হবে না, কারণ বস্তুটা কি উপর থেকে নিচের দিকে পড়তেছে। সো আমাদের কিন্তু এই সূত্র পড়বে না, তাহলে অবশ্যই কোন সূত্র পড়বে, এই সূত্র পড়বে। তাহলে h ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখন এইখানে আমরা কিন্তু একটু আগে বললাম যে বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতা থাকবে বা এখানে যখন বস্তুটা থাকবে তখন কিন্তু তার বেগটা কি শূন্য, তাই না? তাহলে যদি শূন্য হয় তাহলে এই অংশটুকু কি শূন্য, তাহলে আমরা কি থাকবে এখানে, আমাদের থাকবে হাফ জিটি স্কয়ার। তাহলে যদি আমরা মান বসিয়ে দিই হাফ 9.8 গুণন টি বলতে এখানে 3 সেকেন্ড মানে কত 9, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 9.8 গুণন 9 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের পাচ্ছি 44.1, আমরা পাচ্ছি 441, এটা কি মিটার। এবার আমরা লক্ষ্য করি প্রশ্নের দিকে, প্রশ্নটি কি বলছে, প্রশ্নটি বলছে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে কত উচ্চতা থাকবে, মানে এই ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। এখন আমরা দেখলাম যে 3 সেকেন্ড পর বস্তুটা দ্রুত অতিক্রম করছে 44.1 মিটার, কি তাই না? তার মানে এই বস্তুটা উপর থেকে এই দিক পুরো পর সে আসছে 44.1 মিটার। তাহলে বস্তুটা আসে কত উপরে, তাহলে আমরা কি করব, এই যে 60 মিটার থেকে এটা কি করব, বিয়োগ করে দিব। তাহলে বলতে পারি যে 3 সেকেন্ড পর বস্তুটি, অতএব 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে 60 মাইনাস 44.1 ইকুয়াল টু কত হচ্ছে 60 মাইনাস 40.1, তাহলে হচ্ছে কি 15.9, তাহলে 15.9 মিটার উচ্চতায় থাকবে। এটাই মূলত হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা আসি ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বার প্রশ্ন বলছে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। আমরা প্রশ্নটা যেটাই বলুক না কেন আমরা অবশ্যই জানি যে একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, বস্তুটা যে কোনো বিন্দুতে যাক না কেন বস্তুটার মধ্যে ওই শক্তিটা থাকবে, কিন্তু বস্তুটার এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে, কি তাই না? কারণ আমরা শক্তির নিত্যতা সূত্রে জানি, শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি যে বস্তুটার সর্বপ্রথম যতটুকু তার শক্তি ছিল ঠিক শেষ অবস্থা মধ্যবিন্দু অবস্থা যেখানে যাক তার শক্তি ততটুকু থাকবে, কিন্তু সেটা কি বিভিন্ন শক্তিতে রূপান্তর হতে পারে, কি তাই না? তাহলে এবার আমরা আসি যে এই বিন্দুর ক্ষেত্রে, আমরা এই বিন্দুতে যদি আমাদের যে শক্তি আছে আমরা কি জানি, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কখনো কোনো আমাদের বেগ থাকে না, কখনো কোনো বেগ থাকে না। তাহলে ওইখানে যে শক্তি থাকবে সেই শক্তিকে কি বলা হয়, সেই শক্তিরই মূলত হচ্ছে কি বিভব শক্তি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি শূন্য। তাহলে বলতে পারি এই বিন্দুতে গতিশক্তি ই কে ইকুয়াল টু কত 0, ঠিক আছে। এই বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু কি জানি এম জি এইচ, কি তাই না? তাহলে আমরা একটু লিখে নেই, এম বলতে এখানে 5 কেজি, জি বলতে 9.8, ms ইনভার্স 2, আর এইচ বলতে এটার ক্ষেত্রে আমরা জানি যদি আমাদের বিভব শক্তির কথা বলে তাহলে বস্তুটা যেখানে আছে সেখান থেকে সম্পূর্ণ নিচের দিকে মানে ভূপৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা কাজ করবে, হাই কাজ করবে, সেটাই হচ্ছে মূলত কি আমাদের উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের উচ্চতা হচ্ছে কত, h ইকুয়াল টু 60 মিটার এটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এম হচ্ছে 5 গুণন 9.8 গুণন হচ্ছে 60। এখন আমরা পাচ্ছি তাহলে এখানে 5 ইন্টু 9.8 ইন্টু 60, তাহলে হচ্ছে কি 2940 এত কি জুল।
তাহলে অতএব এ বিন্দুতে মোট শক্তি, অতএব এ বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল টু কি জানি আমরা মূলত মোট শক্তি বলতে এখানে আমরা জানি যে একটা বস্তু উপরে নিচে নিয়ে গেলে সেখানে যে শক্তি কাজ করে সেটা মূলত যান্ত্রিক শক্তি, তাই না? আর এই যান্ত্রিক শক্তি দুটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে গতিশক্তি, একটা কি বিভব শক্তি। তাহলে এখানে যান্ত্রিক শক্তি ই ইকুয়াল আমরা কি লিখবো, গতিশক্তি যোগ কি বিভব শক্তি। তাহলে 0 যোগ কি হবে 2940, মানে হচ্ছে কত আমাদের 2940। এটা হচ্ছে জুল। এত জুল হচ্ছে আমাদের কি এ বিন্দুতে মোট শক্তি। ঠিক সেম ভাবে আমাদের বলছে না বি বিন্দুতে সি বিন্দুতে নির্ণয় করার জন্য, এবার আমরা বি বিন্দুতে নির্ণয় করব। এখন এইখানে আমরা যখন এই বি বিন্দুতে যাব, সি বিন্দুতে যাব, তখন আমরা উচ্চতাটা কি করব, এই জন্য আমরা এখানে সাইন নোট থেকে আমরা একটু কাজ করে নিই। সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কি সি, মানে কি তিনটা, এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে কি ডি, সরি এটা ডি, ডি। তাহলে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি। এখন এই এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এই সবগুলো মিলিত মূলত হচ্ছে 60, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি না যে এ বি প্লাস কি বিসি প্লাস কি সিডি ইকুয়াল টু কত 60 মিটার, না হয় কি না 60 মিটার। তাহলে এই তিনটা যেহেতু সমান, আমরা কিন্তু এই জন্য এইভাবে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি 3ab, যদি কথা বলি 3ab, অথবা কি 3bc, অথবা কি 3cd। কারণটা হচ্ছে যে ab ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, তার মানে ab বলা যায় কথা, বিসিটাকে ab হিসেবে বলাও একই কথা, তাই না? তার মানে 3ab ইকুয়াল টু কত 60। তাহলে ab ইকুয়াল আমরা কত পাবো 3 দুগুণা 6, 20 মিটার। তাহলে ab এর দূরত্ব কতটুকু 20 মিটার, বিসি কত 20 মিটার, সিডি কত 20 মিটার, তাই না? তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি। এবার আমরা আসছি বি বিন্দুতে। বি বিন্দুতে গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার, তাই না? এটা আমরা জানি। এবার এখানে আসছি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, আমরা ভি স্কয়ার ইকুয়াল টু সূত্র জানি ইউ স্কয়ার প্লাস কি 2gh, এটা আমরা কিন্তু সূত্র জানি। এখন আমরা জানি কি, যখন আমাদের গতিশক্তির কথা বলবে তখন বস্তুটা যেখানে আছে সেখান থেকে ঠিক উপরের দিকে উচ্চতা, এই যে এক্সটা আছে না, এই যে আমরা হিসাব করতেছি, ইউ তো আমাদের 0, এটা তো আমাদের 0, হিসাবটাই বাদ, তাহলে কি থাকবে 2g। আর এইচ বলতে আমরা কি করব, যখন আমাদের গতিশক্তির কথা বলবে তখন সেখান থেকে ঠিক উপরের দিকে উচ্চতা। তাহলে বস্তুটা বি বিন্দুতে আছে, তাহলে উপরের দিকে উচ্চতা কতটুকু 20 মিটার, তাই না? তাহলে এখানে আমরা ইউজ করবো কি ইন্টু কি 20, তার মানে 40g। তাহলে এখানে পাচ্ছি কি 40g, তার মানে এখানে 2 20 দুগুণা 40, আর এম বলতে আমরা কত জানি 5 গুণন হচ্ছে 20 গুণন হচ্ছে 9.8। তাহলে পাচ্ছি আমরা 5 গুণন 20 গুণন 9.8, আর হচ্ছে 980 জুল, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার কি করব, বি বিন্দুতে আমরা বিভব শক্তি নির্ণয় করব। বি বিন্দুতে বিভব শক্তি আমরা এখানে সাইন নোট দিয়ে এই জিনিসটা আমরা সাইন নোট দিয়ে করে নিব। ঠিক, এখন তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, আমরা যদি বি বিন্দুতে বিভব শক্তির কথা বলি তাহলে আমাদের সূত্র মূলত হচ্ছে কি mgh। এম বলতে আমরা এখানে বসাচ্ছি 5, আর জি বলতে বসাচ্ছি 9.8। এবার এইচ এর ক্ষেত্রে আসছি, আমাদের সূত্র কি mgh, তাই না? এখন আমাদের বস্তুটা আছে কোথায়, এই বিতে আছে। আমরা বলছিলাম যে বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটা যেখানে আছে সেখান থেকে কি ভূপৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা, আমরা কিন্তু সে পর্যন্ত উচ্চতা হিসাব করব। তাহলে বস্তুটা কি বি বিন্দুতে আছে, বি থেকে ডি পর্যন্ত দূরত্ব কতটুকু, এইখান থেকে এটুকু হচ্ছে 20, এইখান থেকে এটুকু কত 20, তার মানে কত হচ্ছে 40 হচ্ছে না? সুতরাং এখানে ইউজ করবো আমরা 40। তাহলে কত আসতেছে এখানে 5 গুণন 9.8 গুণন 40, তাহলে আসতেছে কত 1960।
1960 জুল। তাহলে অতএব বি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু, তাহলে পাচ্ছি কত 1960 যোগ হচ্ছে 980। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে পাচ্ছি 980, তাহলে হচ্ছে 2940 এত জুল। তাহলে আমাদের এ বিন্দুতেও ছিল কি 2940, বি বিন্দুতেও আসছে 2940। এবার ঠিক সেম ভাবে আমরা সি বিন্দুতে নির্ণয় করবো, বলছে না যে সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি। এবার সি বিন্দুর ক্ষেত্রে আসি। সি বিন্দুতে গতি শক্তি আর সূত্র কি, হাফ এম ভি স্কয়ার। এম বলতে এখানে কত 5 ভি স্কয়ার। এবার এটার ক্ষেত্রে আসি। আমাদের ভি স্কয়ার সূত্রটাই মূলত হচ্ছে কি 2gh, কি তাই না? তাহলে এখানে 2gh বলতে আমরা কি করব, আমরা আসি কোথায়, সি বিন্দুতে। তাহলে সি বিন্দু যদি থাকি, আমরা বলছিলাম যদি গতিশক্তির কথা বলি তাহলে বস্তুরা যেখানে থাকবে সেখান থেকে বস্তুরা যেখানে ছিল এই পর্যন্ত যে উচ্চতা, সেটার ক্ষেত্রে আমরা মূলত এক্সটা ধরে নিব, অর্থাৎ কি এর উচ্চতা তখন এখানে ধরে নিব। তাহলে বস্তুটা এবার আসছে কোথায়, সি বিন্দুতে আছে। তাহলে সি থেকে এ পর্যন্ত দূরত্ব কতটুকু, এখান থেকে 20, এখান থেকে 20, এর মানে কত হচ্ছে 40। সুতরাং এখানে কিন্তু আমরা ইউজ করব 40 ইউজ করব। তাহলে এখানে পাচ্ছি কত, আমরা ভি স্কয়ার ইকুয়াল টু 2 গুণন 9.8 গুণন কত 40। তাহলে এখানে 2 2 কাটা, তাহলে আমরা কি পাচ্ছি গুণন 9.8 গুণন 40 ইকুয়াল টু 1960। আর পাচ্ছি কত 1960 জুল। ঠিক একইভাবে সি বিন্দুতে আমরা গতিশক্তি নির্ণয় করলাম। এবার সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু, তাহলে কি হবে mg, m বলতে 5, g বলতে 9.8, h। এবার h এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, বস্তুটা আছে কোথায় সি বিন্দুতে, তাহলে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব, এর মানে কত 20 মিটার। সো এখানে কত ইউজ করব, আমরা 20 ইউজ করব। তাহলে এখানে পাবো কত 980 জুল। তাহলে অতএব সি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু 1960 যোগ হচ্ছে 980। তাহলে পাচ্ছি কত আমরা 2940 জুল। এটা হচ্ছে মূলত কি এটার ক্ষেত্রে অ্যান্সার। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে এখানে এ বিন্দুতে ছিল কত 2940, বি বিন্দুতে এই যে বি বিন্দু 2940, সি বিন্দু 2940। যদি আমাকে বলতো ডি বিন্দুতে কত, ঠিক ডি বিন্দুতেও কি 2940 আসতো। ডি বিন্দুতে কিন্তু আমাদের এখানে কোনো বিয়োগ শক্তি থাকবে না, কারণ বিয়োগ শক্তির ক্ষেত্রে আমরা জানি বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে উচ্চতা, বস্তুটা এখানে আছে এখান থেকে নিচের দিকে কোনো উচ্চতায় নাই, ঠিক আছে। এই জন্য এখানে যে শক্তিটা থাকবে সম্পূর্ণ থাকবে কি গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি কি সমান হবে, শেষ। এটা আজ যদি বলতো, প্রশ্নটা এভাবে বলতে পারতো যে এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা, হ্যাঁ অবশ্যই কি শক্তি নিত্যতা মেনে চলে। কেন, কারণ সব জায়গায় কি শক্তি সমান। আশা করি আমরা এটা বুঝতে